এই ঘটনা শ্রোতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভূত নাইট টিম ঘটনাগুলোর সত্যতা যাচাই করে না, অতএব বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। শিশু ও দুর্বল চিত্তের ব্যক্তিরা এই অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকুন। ঘটনাগুলোতে বলা ধূমপান ও মদ্যপান ভূত নাইট টিম কোনোভাবেই সমর্থন বা উৎসাহিত করে না, কারণ ধূমপান ও মদ্যপান কর্কট রোগের কারণ। ভূত নাইট। এক্স্যাক্টলি, স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক 12টা বেজে 1 মিনিট, আর সেই সাথে শুরু হয়ে গেল আপনাদের প্রিয় শো ভূত নাইট। প্রতি শুক্রবার রাত ঠিক 12টায় ভূত নাইট নিয়ে হাজির হয়ে যায় আমি আর যে অনেক। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, চলে এসেছি আমি আবারও। শুরুতেই জানিয়ে রাখতে চাই আজকে 6 সেপ্টেম্বর, এবং আজকের এই শুক্রবার রাতটা নিশ্চয়ই কিছুটা অন্যান্য দিনের থেকে বেশ আলাদা। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে চারপাশটা, আর তার সঙ্গে একটা ভ্যাপসা গরম কিন্তু আমরা সবাই বোধ করছি। নিশ্চয়ই এর মধ্যে আপনার আমার সাথে যুক্ত থেকে অনেক ভালো লাগার একটা অনুভূতি তৈরি হবে। অবশ্যই সেই অনুভূতিটাও নিশ্চয়ই আপনি আমার সঙ্গে শেয়ার করবেন। শুরুতেই বলে রাখতে চাই ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলো নিয়েই সাজানো হয়ে থাকে পুরো সপ্তাহ জুড়ে, কিংবা আপনাদের পাঠানো যেসব ইমেইল কিংবা আমাদের কাছে পাঠানো যে ঘটনা, তার থেকেই কিন্তু সিলেক্ট করে আসলে আমরা সেই ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসি। প্রথমেই একটু জানিয়ে রাখতে চাই কিভাবে আপনি চাইলে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারছেন আমাদের সঙ্গে। আমাদেরকে শেয়ার করার জন্য ইমেল করতে পারেন bhoot964@gmail.com। আমি আবারও বলছি bhoot964@gmail.com। এই ঠিকানায় আপনি ইমেল করতে পারছেন, চাইলে ঘটনা রেকর্ড করে কিংবা লিখে পাঠাতে পারছেন। এছাড়াও 96.4 স্পাইস FM ভূত নাইট এবং আর যে অনেকের ফেসবুক পেজের ইনবক্সেও আপনার ঘটনা লিখে পাঠাতে পারছেন। আর যে অনেকের পেজে যাওয়ার জন্য সিম্পলি আপনাকে সার্চ করতে হবে RJ স্পেস ANIK। আমি আবারও বলছি RJ স্পেস ANIK, সবগুলো বড় হাতের অক্ষর লিখে যখন আপনি সার্চ করবেন পেয়ে যাবেন একটা পেজ 20,000 ফলোয়ারের। সেখানেও কিন্তু আপনি চাইলে আপনার ঘটনা পাঠাতে পারছেন। আপনাদের সুবিধার্থে লাইভের ক্যাপশনে সেই আপনাকে আসলে কমেন্টে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে। সরাসরি স্টুডিওতে এসেও কিন্তু আপনি চাইলে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন, এবং সেই জন্য আমাদের যেই SMS সিস্টেম সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আমি জানিয়ে রাখছি, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখুন SFM, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, তারপরে লোকেশন, এরপরে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি লিখে আমাদেরকে পাঠাতে হবে 26969। এই নাম্বারটিতে ভূত নাইট টিম আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারছেন, সেই সুযোগ আছে। সেজন্য কল করতে হবে 09642964964 এই নাম্বারটিতে। ভূত নাইটের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেখানেও কিন্তু আপনি জয়েন করে যেতে পারেন। আমি ভূত নাইটের যে গ্রুপ, সেই গ্রুপের কথা জানাবো, তবে তার আগে জানিয়ে রাখতে চাই যে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট বা আপনার নিজের তোলা কিংবা সংগ্রহ করা ছবি দিতে হবে। কোনো ইউটিউব পোস্টের কোনো লিঙ্ক যদি আপনি সেখানে দিয়ে পোস্ট করতে চান, সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয় না। সো আমাদের যেই ভূত নাইট গ্রুপের লিঙ্ক www.facebook.com/groups/bhootnight BHOOTNIGHT। ভূত নাইটের ফেসবুক লাইভটি শেয়ার করে দেবেন দ্রুত, যাতে করে যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারাও যেন শোনার সুযোগ পায়। প্রথমে বলে রেখে আজকে খুব স্পেশাল একটা মোমেন্ট আপনাদের জন্য আছে, এবং সেই স্পেশাল মোমেন্টটা কি সেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে বন্ধুরা
ভয়ঙ্কর এই সমস্ত ঘটনাগুলো শোনার জন্য সপ্তাহ জুড়ে অপেক্ষা করে তাদেরকেও মনে করে দিবেন শুরু হয়ে গেল ভূত নাইট। সো শেয়ার করে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি জানিয়ে দিতে পারছেন তাদেরকেও। একটা স্পেশাল সারপ্রাইজ আছে আজকে আপনাদের জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই সেই সারপ্রাইজটা আপনারা পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে আজকে আমাদের কাছে থাকা যে ঘটনাগুলো সেদিকে চলে যাচ্ছি। জানিয়ে দিচ্ছি বা শোনাচ্ছি আজকে আমাদের কাছে থাকা আপনার পাঠানো সবশেষ যে ঘটনাগুলো তার মধ্যে একটা। ভূত নাইট। আসসালামু আলাইকুম, কেমন আছেন অনেক ভাই? আশা করি ভালো আছেন। আপনি কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম অন্তর। ভূত নাইট আমি অনেকদিন আগে থেকে শুনি, আজকে প্রথম লিখছি। আমার দেখা একটা ছোট্ট ঘটনার কথা বলি অনেক ভাই। হয়তো ঘটনাটা তেমন ভয়ঙ্কর কিছু নয়, তবে এই ঘটনার জায়গাটা বিভিন্ন রকম অলৌকিক ঘটনায় ওই অঞ্চলে বেশ আলোচিত। গাজীপুরের কাপাসিয়া থানার অন্তর্ভুক্ত আড়াল বাজারের কাছেই NPM অ্যাপারেলস কোম্পানিতে তখন আমি জব করতাম এবং তার কাছেই একটা ম্যাসে ভাড়া থাকতাম। কোম্পানির যিনি মালিক তিনি তখন একটা পার্টিকুলার দলের সভাপতি ছিলেন। সেখানে তার নিজের করা একটা মসজিদও আছে। সেই মসজিদের দক্ষিণ পাশে হচ্ছে জায়গাটা। ওখানে যারা থাকেন তারা শুনে ঠিকই চিনতে পারবেন আমি কোন জায়গার কথা বলছি। অনেক ভাই, সময়টা ছিল 2022 সাল, প্রায় তার মাঝামাঝি কোনো একটা সময়। মাসটা ঠিক আমার মনে নেই। ঘটনাটা বলার আগে জায়গাটার একটু বর্ণনা দিতে চাই। একটা মাটির রাস্তা, রাস্তার দুই পাশে অনেকটা জায়গা ফাঁকা জমিন, কিন্তু সেই জমিনগুলো বহুদিন যাবৎ পড়ে থাকায় অনেক রকম বড় ছোট বড় গাছ বাঁশের ঝাড় গজিয়ে আছে। দিনের বেলায়ও সূর্যের রোদ যতই করা হোক না কেন সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। বলতে পারেন দিনের বেলায়ও জায়গাটাতে ভীষণ নীরব। রাস্তার এক মাথায় গ্রামের বড় রাস্তা, আর আরেক মাথায় একটা ছোট্ট মসজিদ। আরও কিছু ঘরবাড়ি ঠিক মসজিদটার চারপাশে আছে, যার কারণে ওই রাস্তার দুই পাশে যারা যাওয়া আসা করে তারা শর্টকাট এবং অল্প একটু সময় বাঁচানোর জন্য এই রাস্তাটা ব্যবহার করে। বলা চলে রাত 8টা-9টাতেই একদম গভীর রাতের মতো মনে হয় জায়গাটা। তখন ওই রাস্তায় একা চলতে তেমন কেউ সাহসও পায় না। ঘটনার দিন রাত 8টার পরে হোটেল থেকে রাতের খাবার খেয়ে রুমে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে। একা ছিলাম বলে মোবাইলের টর্চ লাইট চালিয়ে সামনে ধরে ইন্টারনেটে কি একটা যেন সার্ভ করছিলাম। আমি যখন সেই রাস্তার প্রায় মাঝামাঝি চলে এলাম, তখন দেখলাম একটা লোক রাস্তার মাঝখানে বসে আছে। পিঁড়ি বা মোড়া ছাড়া পা ভেঙে যেভাবে বসে থাকে ঠিক সেইভাবে। লোকটির পরনে ছিল একটা লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি। লোকটা দেখতে খুবই শুকনা গরনার ছিল। আমার চালানো টর্চ লাইটের দিকে বড় বড় চোখ করে যেন তাকিয়েছিল। অনেক ভাই, আমার মোবাইলে জ্বালানো টর্চ লাইট ছাড়া আশেপাশে তখন কোনো আলোই ছিল না, এমনকি তার হাতেও কিছুই ছিল না। এখন আমার কথা হচ্ছে, এমন একটা জায়গায় ওই রাতে কেউ কেন, কি জন্য একা একা বসে থাকবে? বিষয়টা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। আমি তাকে কিছুই বুঝতে না দিয়ে, তাকে কিছু জিজ্ঞেসও না করে তার পাশ কাটিয়ে চলে গেলাম। আগের মতো যেভাবে হাঁটছিলাম ঠিক একইভাবে। কিছু দূর যাওয়ার পরে একবার আমি পেছনে ঘুরে তাকালাম। অনেক ভাই, আমি দেখলাম সেখানে কেউ নেই। তখন আমি ওই লোকটার বসার জায়গা থেকে 4 থেকে 5 হাত দূরত্বে ছিলাম। ওখানে কেউ বসা থাকলে এত কম সময়ে কোথাও যাওয়া সম্ভব না।
যেতেও যদি হয় তাহলে আমাকে ওভারটেক করে যেতে হবে, আর নয়তো আমি যেখান থেকে এসেছিলাম ঠিক ওই দিকে যেতে হবে। মোটের ওপর কোনোভাবেই সেখান থেকে যার উধাও হয়ে যাওয়ার কথা নয়। কিন্তু আমি স্পষ্ট দেখলাম সেখানে কেউ নেই। আশেপাশে টর্চ ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, সেখানেও কেউ নেই। পরে আমি আর দেরি না করে সেখান থেকে প্রায় দৌড়ে বাড়িতে চলে আসলাম। রুমে গিয়ে আমার রুমমেটকে সব খুলে বললাম, শুনে সেও কিছুটা ভয় পেল। আমাকে বলল, তুমি তো জানোই জায়গাটা ভালো না, তারপর ওখান দিয়ে আসতে গেলে কেন? রাতে আর ওই জায়গাতে খবরদার যেও না। এরপর আমার সাথে আর কিছুই হয়নি, তবে সেখানে একটা নতুন হোটেল দেওয়া হয়েছিল। যিনি হোটেল দিয়েছেন ওই রাতে ওই হোটেলেই তিনি বিছানা করে থেকে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনার বেশ কয়েকদিন আগে একদিন রাতে তিনি ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য হোটেল থেকে বাইরে যান, এবং তখন তার মাথায় ওই জায়গার কিছুই মনে ছিল না। ঘুম ঘুম চোখে কোনো মতে একটা গাছের গোড়ায় গিয়ে তিনি বসলেন। এরপরে তিনি তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ওঠার পরে তিনি দেখলেন পেছনে কেউ একটা তার ঘাড় চেপে ধরে রেখেছে। অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই তাকে ছাড়াতে পারছে না। একসময় ঘাড় চেপে ধরা সেই শক্তি তাকে মাটি থেকে শূন্যে তুলে ফেলে, চারপাশে বেশ কয়েকবার আছড়ে ফেলে। এরপরে অনেক ভাই যেটা বলছিলাম, সে জ্ঞান হারায়, তারপর আর তার কিছুই মনে ছিল না। ফজরের নামাজে যাওয়ার সময় বেশ কয়েকজন মুসল্লি তাকে তার হোটেলের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তারপর লোকেরা তাকে তার বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছেটানোর পরে বেশ অনেক সময় পরে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে সবাইকে তার দেখা সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু সে তখন কাউকে চিনতে পারছিল না। অনেক ভাই এরপরে সে তার হোটেল ছেড়ে দেয়, সে এলাকায় ছেড়ে দেয়। এরপরে তাকে আর কেউ কখনো দেখেনি। অনেক ভাই এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। লেখায় হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আশা করি সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। ভূত নাইট দীর্ঘজীবী হোক। এই ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন অন্তর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। গাজীপুরের কাপাসিয়া থানার অন্তর্ভুক্ত আড়াল বাজারের কাছে NPM অ্যাপারেলস কোম্পানিতে তিনি চাকরি করতেন, এবং সেই সময় সেই কোম্পানির ঠিক চারপাশে তিনি বসবাস করতেন, এবং সেখানে একটা মসজিদকে কেন্দ্র করে কিছু ঘটনা তিনি বলেছেন। যদিও ঘটনার যে পারিপার্শ্বিকতা সেগুলো বিবেচনা করলে আপনারা বলতেই পারেন যে এখানে অলৌকিকত্বর জায়গাকে, কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে নিশ্চয়ই অন্তর আপনার জায়গায় যদি, বা অন্তরের জায়গায় যদি আপনারা কেউ নিজেদেরকে কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কতটা ভয়ঙ্কর। হয়তো বা রাস্তায় চলতে ফিরতে আপনি হুট করে কাউকে একজনকে দেখলেন, এবং কিছুক্ষণ পরেই সেটা আপনার চোখের সামনে উধাও হয়ে গেল, এবং তারপরেই সেই একই এলাকায় অন্য একজন ঠিক এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে আপনি জানলেন। আসলে ব্যাপারটা খুবই, বর্ণনা দেওয়া যতটা সহজ, আসলে অনুভব করাটা ততটাই কঠিন। যাই হোক, এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। অবশ্যই SMS এর মাধ্যমে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের এই আজকের আয়োজন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছিলেন রাকিব, SMS করেছিলেন আমাদেরকে ভূত নাইটের সঙ্গে যুক্ত থাকতেন। অন্তর নিজেও সবসময় যুক্ত থাকতেন এবং তিনি আমাদেরকে আসলে ঘটনা পাঠিয়েছেন। অন্তরের মতো যদি আপনিও আপনার ঘটনাগুলো পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন bhoot964@gmail.com। আমি আবারও বলছি bhwt964@gmail.com। এই ঠিকানায় আপনি ইমেইল করে আপনার ঘটনা পাঠাতে পারেন। কথা বাড়াবো না, বলছিলাম যে আজকে স্পেশাল কিছু মুহূর্ত আমাদের কাছে আছে। সো তেমন একটা স্পেশাল মুহূর্ত কি হতে পারে সেটা জানার জন্য আমাদের সাথে থাকতে হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কাছে থাকা আজকের পরবর্তী ঘটনায়। Boot Night. Boot Night.
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাগরিকা। আশা করি তুমি ভালো আছো। তুমি কেমন আছো জিজ্ঞেস করলাম না, কারণ তুমি সবসময় ভালোর দলে থাকো। আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটা ঘটে আমার দাদার সঙ্গে, এবং এই ঘটনা আমাদের পরিবারের অনেকেই জানেন। ঠিক যেভাবে আমি আমার দাদার মুখ থেকে ঘটনাটা শুনেছি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। অনেক ভাই, আমার দাদা ছিলেন একজন হোমিওপ্যাথিক ডক্টর। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা করতেন। ঘটনার সাল 1990। তোমরা জানবে নিশ্চয়ই 1988 সালের একটা বন্যায় খুব ভয়াবহভাবে বিপর্যস্ত হয় পুরো দেশ। এরপরে বিভিন্ন পানিবাহিত রোগে অনেকেই আক্রান্ত হয়। আমার দাদা এবং আমার দাদার আরও এক বন্ধু, তিনিও হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তারা দুজনই দেশ মাতৃকার সেবা করার জন্য দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চিকিৎসা দিতে শুরু করেন। মূলত তাদের নিজস্ব একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চিকিৎসা দিতে যেতেন। ঘটনা 1990 সালের কোনো এক মাসে। ঠিক একটা জায়গা থেকে আমার দাদা চিকিৎসা দিয়ে ফিরছিলেন। আমি জায়গাটার নাম এবং তার সঙ্গে জড়িত জায়গাগুলোর নাম সঙ্গতবত কারণেই বলছি না, তবে এতটুকু বলতে পারি ধূপবট ঘাট থেকে নীলগঞ্জর মাঝামাঝি জায়গায় ঘটেছিল এই ঘটনা। অনেক ভাই, সেই সময় এখনকার মতো যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আমার দাদাদের চলাফেরা করতে বেশ অনেক সময় লেগে যেত। বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক লম্বা সময় চলে যেত। যেদিন ঘটনা ঘটে সেদিন আমার দাদা রাত 10টার দিকে তিনি ফিরছিলেন তার কর্মস্থল থেকে বাড়ির দিকে, এবং বাড়িতে আসার জন্য সেই সময় একটা ফেরি পার হতে হতো। ফেরিটার নাম বলছি না, তবে ধূপবট ঘাট নামের ঘাটে ঠিক ফেরিটা ভিড়ত। এখন আর সেই ফেরি সেখানে নেই। যাই হোক, সেখান থেকে নেমে আমাদের বাড়ি পর্যন্ত আসতে সময় লাগতো প্রায় ঘন্টা খানেকের মতো। যদিও সেই ঘাট থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না। অনেক ভাই, আগেই বলেছি এই সময়ের মতো যাতায়াত ব্যবস্থা সেই সময় ছিল না। রাস্তা ছিল বেশ ভাঙাচোরা, আর পাশাপাশি সেই সময় এই সমস্ত গ্রামের রাস্তা দিয়ে চলতো ভ্যান গাড়ি কিংবা পায়ে ঠেলা বেশ কিছু আলাদা যানবাহন। অনেক ভাই, সেই দিন রাতের বেলা আমার দাদার ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যায়। ফেরিঘাটের ঠিক পাশে যখন তিনি দাঁড়িয়ে আছেন কোনো একটা গাড়ির উদ্দেশ্যে, তখন তিনি দেখতে পান ঠিক তার উল্টো পাশে একটা ছোট খুপড়ি ঘরের মতো, এবং তার পাশে একটা বুড়ির মতো কিছু একটা হাঁটু গেড়ে বসে আছে। প্রথম দিকে আমার দাদা সেদিকে একদমই লক্ষ্য করছিলেন না। এই রাস্তা দিয়ে আমার দাদার অনেক বছর ধরে চলাফেরার অভ্যেস ছিল, তাই তিনি প্রায় সবাইকেই বা সব কিছুকেই কিছুটা চেনেন। অনেক ভাই, একটু বলে রাখা ভালো, আমার দাদা বেশ অনেকটা জার্নি করে তারপরে ফিরেছিলেন এবং অনেক ক্লান্ত ছিলেন। তিনি চিন্তা করছিলেন যদি সম্ভব হয় আশেপাশের কোনো বাড়িতে আজকে রাতটা থেকে গিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাবে, তাহলে বেশ ভালো হয়। অনেক ভাই, বলে রাখা ভালো, সেই সময় রাত 10টা মানে অনেক রাত। এখনকার ঠিক রাত 1টা কি 2টা, সেই সময়ে রাত 10টার সমতুল্য ছিল। এই 7-5 ভাবতে ভাবতে আমার দাদা এগিয়ে যান সেই বুড়িটার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে কথা বলেই আসলে আমার দাদা একটা সমাধান করতে চাচ্ছিল সমস্যার। তিনি যেই বুড়িটার কাছে গিয়ে পৌঁছালেন, তিনি ভালো করে খেয়াল করে দেখলেন প্রায় আধ মরা একজন বুড়ি, ঠিক হিন্দু বুড়ি বোঝা যাচ্ছে, হাতে শাখাবালা নেই, হাতে পুরো শরীরে থান পড়া, মাথা গুজে তিনি বসে আছে দুই পায়ের ঠিক মাঝখানে। এত খারাপভাবে তার হাত পা শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেক বছর ধরে সে কিছুই খায়নি। আমার দাদা প্রথমে মা বলে তাকে ডাক দেয়, এরপরে আরও 2-4 বার ডাক দেওয়ার পরে তিনি মাথা ঘুরে ওপরের দিকে তাকান। ঠিক মাথা ঘুরে ওপরের দিকে তাকাতেই আমার দাদা তখন বেশ ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল চোখগুলো তার গর্তে ঢুকে গেছে এবং তার পুরো মুখ ঠিক চামড়ার সাথে লেগে আছে। মনে হচ্ছে
যেন সে অনেক দিন আগেই মারা গেছে, এখন তার সারা শরীরে পচনের রেখা দেখা দিচ্ছে। আমার দাদা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, তাই তিনি এটাকে রোগ মনে করলেন এবং তিনি রোগীদের সেবা করতে পছন্দ করতেন বিধায় তিনি এখানে ঘৃণা বোধ করলেন না, বরঞ্চ তিনি আবারও জিজ্ঞেস করলেন যে মা, আপনি কি এই বাড়িতে থাকেন? আমাকে একটু জানাবেন, আমি বেশ বড্ড বিপদে পড়ে গেছি। এত রাতে আমার যাওয়ার তেমন কোনো জায়গা নেই, আর কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যদি আপনি আমাকে আশেপাশে কোনো বাড়ির সন্ধান বলতেন, তাহলে আমি সেখানে কি আজকে রাতটা পার করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। এরপরে যেটা ঘটে তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি যেটা দেখতে পেলাম তার জন্য আমার দাদা তার জন্য একদম প্রস্তুত ছিলেন না। তিনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে একটু তারপরে তিনি যেটা দেখতে পেলেন যে সেখানে বেশ খারাপ একটা গন্ধর তিনি অস্তিত্ব পেতে লাগলেন এবং তিনি ভাবছিলেন যে এই মুহূর্তে আসলে তিনি কি করবেন। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে না, যে কোনোভাবেই হোক অন্ততপক্ষে এইখানে তার থাকা যাবে না, তার এখান থেকে চলে যেতে হবে। তখন তিনি সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলেন। অনেক ভাই, একটু বলে রাখতে চাই, আমার দাদা প্রথমে চিন্তা করেছিলেন যে তিনি সেখান থেকে অবশ্যই থেকে যাওয়ার একটা চিন্তা করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন অবস্থা সব কিছুর বাইরে চলে যায় তখন তিনি সেখান থেকে চলে যেতে চান। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিছু দূরে তিনি একটা ভ্যান গাড়িকে এসে দাঁড়াতে দেখলেন এবং তিনি মনে সাহস খুঁজে পেলেন। সাহস খুঁজে পেয়ে তিনি সেদিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে একটা ভ্যানওয়ালাকে তিনি দেখতে পেয়ে তার মনে হলো যে এবার বোধহয় তার কিছু একটা ব্যবস্থা হবে। ভ্যানওয়ালার সাথে তিনি কথা বলতে লাগলেন এবং এক পর্যায়ে ভ্যানওয়ালা তার নির্ধারিত গন্তব্যে অর্থাৎ নীলুগঞ্জে তাকে নিয়ে যেতে রাজিও হলো। কিন্তু উদ্ভট বিষয় হচ্ছে এই, ভ্যানওয়ালা কোনো কথা না বলে আমার দাদাকে নিয়ে ঠিক সেই বুড়ির সামনে আসলেন। এরপরে সে নেমে সে বুড়িকে সেই ভ্যানে তুললেন। এরপরে তিনি ঠিক আবারও যাত্রা শুরু করলেন। বুড়ি ঠিক ভ্যানের মাঝখানে হাঁটু গেড়ে তখনও বসেছিল। মনে হচ্ছিল আর চোখে সে চারপাশে কিছুটা দেখার চেষ্টা করছে। অনেক ভাই, এতটুকু পর্যন্ত হলেও সব কিছু ঠিক থাকতো। আমার দাদা তখনও ভয় পায়নি। হুট করে বুড়ি কোনো একটা আজব ভাষায় কিছু একটা বলে উঠলেন। আমার দাদা প্রথমে খেয়াল করলেন না, কিন্তু চারপাশ শুনশান নীরবতা হওয়ার কারণে তিনি আবারও সেদিকে ভালো করে কান দিয়ে শোনার চেষ্টা করলেন। তিনি বুঝতে পারলেন কোনো এক অচেনা ভাষায় বুড়ি কিছু একটা বলছে, বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তখন আমার দাদা সাহস করে সে ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলেন যে মাকে নিয়ে কোথায় যাচ্ছেন। তখন ভ্যানওয়ালা তার দিকে তাকিয়ে বললেন যে তিনি একজন অসুস্থ মানুষ এবং তাকে তার নিয়ে যাওয়ার কথা ছিল তার বাড়িতে, তাই তিনি তাকে নিয়ে যাচ্ছেন। এরপরে ভ্যানওয়ালা আবারও তার ভ্যান চালাতে মনস্থির করলেন, কিন্তু আমার দাদার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগা শুরু হলো। প্রথম বিষয় হচ্ছে এত রাতে এইখানে একজন বৃদ্ধ নারী কেন থাকবেন প্রথম, আর দ্বিতীয় ভ্যানওয়ালাই বা যদি তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হতো তাহলে সেখানে না এসে কারো দূরে গিয়ে দাঁড়ালো। এই সব কিছু সাত পাঁচ ভাবতেই হুট করেই ঠিক সামনে আরও একজন ভদ্রলোককে হাত দিয়ে ডাকতে দেখা গেল। তখন আমার দাদা বেশ ভয় পেয়ে গেলেন। একটু বর্ণনা দিয়ে রাখা প্রয়োজন। সামনে যিনি হাত দিয়ে ডাকছিলেন তাকে দেখতে কিছুটা বাউল ঘরানার মনে হচ্ছিল। একটা গেরুয়া রঙের কাপড় সারা শরীরে জড়ানো, চুলগুলো বেশ জট পাকানো এবং তিনি হাত দিয়ে ভ্যানকে থামানোর ইশারা করছিলেন। ভ্যানওয়ালা মনে হচ্ছিল যে সে থামাতে চাচ্ছিল না, কিন্তু পরক্ষণেই আমার দাদা ভ্যানওয়ালাকে বললেন যে গাড়িটা থামানোর জন্য, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে ভ্যানওয়ালা গাড়ি থামাতে চাচ্ছে না। পরে আমার দাদা আরও জোরে ডাক দেওয়ার পরে ভ্যানওয়ালা বাধ্য হয়ে গাড়িটাকে থামালো এবং থামানোর সাথে সাথে সেই গেরুয়া কাপড় পরা ভদ্রলোক একটা মুচকি হাসি দিয়ে কোনো কথা না বলে সেই ভ্যানের উপরে চড়ে বসলো। এই পুরো বিষয়টাই খুব অদ্ভুত মনে হতে লাগলো। আমার দাদা মনে করেছিল যে বোধহয় তিনি কোনো কথা বলার জন্য দাঁড় করাতে চেয়েছেন, কিন্তু তিনি যে হুট করে ভ্যানে চড়ে বসবেন এই ব্যাপারটা আমার দাদা একদমই এক্সপেক্ট করেননি। কিন্তু যেই ঘটনা ঘটার তাই ঘটছিল। আবারও মনে হচ্ছিল কোনো একটা উদ্ভট ভাষায় সেই বৃদ্ধ ভদ্র মহিলা কিছু একটা বলে উঠলেন। এইবার সে বৃদ্ধ
বৃদ্ধ ভদ্র মহিলার কণ্ঠে প্রচণ্ড রাগ এবং ক্ষোভ ঝরে ঝরে পড়ছিল। তখন খুবই অবাক করে দিয়ে সেই ভ্যানওয়ালাও ঠিক অদ্ভুত একটা ভাষায় সেই বৃদ্ধের কথার জবাব দিল। ততক্ষণে আমার দাদার আর কিছু বুঝতে বাকি নয়, যা কিছু ঘটছে সব কিছুই তার আওতার বাইরে। হুট করেই তিনি খেয়াল করলেন যে সেই গেরুয়া ভদ্রলোক তার দিকে আর চোখে তাকিয়ে আছে এবং একটা মুচকি হাসি দিয়ে মনে হচ্ছিল তাকে শান্ত থাকতে বলছিল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চোখ তখন প্রায় অনেকটা সয়ে গেছে, তার ভেতরেই এই সব কিছু ঘটে যাচ্ছিল। তখনও নীলুগঞ্জ যেতে প্রায় অনেকটা পথ বাকি। তখন আমার দাদা ভাবছিলেন যদি তিনি এখানে নেমে পড়েন তাহলে আশেপাশে কোনো বাড়ি নেই, চারদিকে শুধু খোলা মাঠ, তার বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু যদি তিনি ভ্যানে থাকেন তাহলে তার বিপদ সুনিশ্চিত। তিনি 7-5 ভাবছিলেন। হুট করেই সে গেরুয়া ভদ্রলোক একটা বাড়ির সামনে আসার পরে তিনি সে ভ্যানটা থামাতে বললেন। প্রথমে সেই ভ্যানওয়ালা থামাতে না চাইলেও দ্বিতীয়বার সেই গেরুয়া ভদ্রলোক সে ভ্যানওয়ালার পিঠে হাত দেওয়ার সাথে সাথে সে ভ্যান থামিয়ে দিল। প্রথমে গেরুয়া ভদ্রলোক নামলেন না, তিনি বসে থাকলেন এবং আমার দাদাকে নামতে বললেন। আমার দাদা তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতোই সেখানে নেমে গেলেন। তিনি আর কোনো কিছু চিন্তা করলেন না। এরপরে সেখানে সেই গেরুয়া ভদ্রলোকও নেমে পড়লেন। কোনো কথা বার্তা না বলে ভ্যান আবারও তার গন্তব্যে ছোটা শুরু করলো। অনেক ভাই একটু বলে রাখা ভালো, যেই জায়গায় নেমেছিল সেই ভদ্রলোক এবং আমার দাদা, সেই জায়গায় বেশ কয়েকটা ঘর বাড়ি ছিল। তখন সেই ভদ্রলোক আরও একটু সামনে এগিয়ে এসে তাকে বলল যে ওই বাড়িতে চলে যান, সেখানে আজকে রাত কাটান, তারপরে বাড়িতে ফিরে যাবেন। অদ্ভুত বিষয় অনেক ভাই বলে রাখা ভালো, আমি যদিও আপনাকে বললাম বাড়িতে ফিরে যাবেন, কিন্তু সেই লোক বলেছিলেন নীলুগঞ্জ ফিরে যাবেন। এরপরে আমার দাদা তখন প্রায় মন্ত্রমুগ্ধের মতোই আর কোনো প্রশ্ন না করে হাঁটতে হাঁটতে সেই বাড়ির দিকে গেলেন এবং গিয়ে সেখানে দরজা খটখট করতেই একজন ভদ্রলোক বের হয়ে আসলেন এবং তিনি খুব অবাক হলেন। পরবর্তীতে আমার দাদা তাকে সব কিছু খুলে বলল এবং খুলে বলার পরে তিনি সব কিছু বুঝতে পারলেন এবং আর কোনো কথা না বাড়িয়ে আমার দাদাকে ঘরে ঢুকতে দিলেন। ঘরে ঢুকেই আমার দাদার মনে হলো সেই লোকটা আসলে কোথায় যাবে। তিনি আবারও দরজার ফাঁকা দিয়ে বাইরে তাকালেন, দেখলেন সেই জায়গা একেবারেই খালি, কোনো কিছুই নেই। যদিও চারপাশে অনেকগুলো যাওয়ার জায়গা ছিল, তাই আমার দাদা ভাবলেন যে কোনো একদিকে হয়তোবা সেই লোকটি চলে গেছে। রাতের বেলা আর কোনো কথা হলো না। দিনের বেলা ঘুম থেকে ওঠার পরে আমার দাদা বিদায় নেওয়ার আগে সেই গৃহস্থলীকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে রাতের বেলা জায়গা দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না কেন? তখন তিনি বললেন, আপনি একটা খুব বাজে জায়গায় খুব বাজে সময় পৌঁছে গিয়েছিলেন এবং খুব বড় একটা বিপদের সামনে পড়েছিলেন। ঠিক তার কিছু দূর সামনেই ছিল হচ্ছে একটা বড় শ্মশান ঘাট এবং সেই শ্মশান ঘাটে বিগত ঠিক বন্যার পর থেকে অনেকের লাশ পাওয়া গেছে। সেই লাশগুলো বন্যার লাশ ভাবলেও প্রথম দিকে, পরবর্তীতে বোঝা যেত কোনো একটা উদ্ভট কারণে সেখানে মানুষের অর্ধগলিত লাশ পানিতে অনেকদিন পরে ভেসে উঠত এবং কয়েকদিন যাওয়ার পরে এলাকাবাসী বুঝতে পারে যে ঠিক পথিকদেরই এই ধরনের সমস্যা ঘটে এবং এর আগেও তার বাড়িতে 2-4 জন এরকম আশ্রয় নিয়েছে এবং প্রত্যেকেই গেরুয়া পোশাক পরা একজন ভদ্র লোকের কথা বর্ণনা করেছেন, কিন্তু সেই এলাকায় কখনোই সেই লোককে কখনোই দেখা যায়নি। অনেক ভাই এই ছিল ঘটনা। জানি না কতটা গুছিয়ে আপনাকে লিখতে পারলাম, তবে আজও আমার দাদার কাছে আমি গল্প শুনতে চাইলে তিনি জিজ্ঞেস করেন এই ঘটনাটা আমরা শুনবো কিনা। আমার দাদা বিশ্বাস করেন যে সে গেরুয়া ভদ্রলোকটা তাকে আসলে রক্ষা করেছিলেন এবং সে বৃদ্ধ নারী এবং ভ্যানওয়ালা নিশ্চয়ই তার সঙ্গে খুব বাজে কিছু ঘটনা ঘটাতে পারতেন এবং আমার দাদার এটাও বিশ্বাস যে তারা 3 জনের কেউই মানুষ নয়, তারা 3 জনের কেউই এই পৃথিবীর কেউ নন। যাই হোক অনেক ভাই, ভালো লাগলে গল্পটা পড়ে শোনাবেন। ভালো থাকবেন। ভূত নাইট দীর্ঘজীবী হোক। আমার অনেক অনেক সালাম নেবেন এবং মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমি চাই একদিন আপনাদের স্টুডিওতে এসে এই ঘটনা শেয়ার করতে। আজকের মতো আল্লাহ হাফেজ।
এক্স্যাক্টলি তাই। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়ে আছেন সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, যারা অলরেডি শেয়ার করে দিয়েছেন ভূত নাইটের আজকের এই আয়োজন, তাদেরকে ধন্যবাদ। সবশেষ যে ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, এই ঘটনাটা পাঠিয়েছিলেন সাগরিকা, এবং তিনি তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা সেটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সো আপনারাও চাইলে কিন্তু সাগরিকার মতো ঘটনা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি মোবাইলের রাইট মেসেজ অপশনে যেতে হবে, গিয়ে লিখতে হবে SFM, স্পেসে লিখতে হবে আপনার নাম, তারপর লোকেশন, এরপরে আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখে পাঠাবেন 26969 এই নাম্বারে। তাহলে আপনার ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন। আর যদি আপনি চান আপনার ঘটনাগুলো লিখে পাঠাবেন সাগরিকার মতো, তাহলে আপনাকে আমাদের ইমেইল অ্যাড্রেসটি লিখে ফেলতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot964@gmail.com। এই মুহূর্তে আমি কিছু টেক্সট পড়ে ফেলতে চাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে সুবর্ণা যুক্ত হয়ে গেছেন, এছাড়া দেখতে পাচ্ছি কার্ল যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, লিখেছেন শুনছি। এছাড়া দেখতে পাচ্ছি আহমেদ আবদুল্লাহ আছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন লাবিব যুক্ত হয়ে আছেন। এছাড়া দেখতে পাচ্ছি তামিম যুক্ত হয়ে আছেন, খান যুক্ত হয়ে আছেন আমাদের সাথে একজন। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রেজওয়ানা যুক্ত হয়ে আছেন, জুয়েল যুক্ত হয়ে আছেন, লিমন যুক্ত হয়েছেন, শামীম যুক্ত হয়ে আছেন। এছাড়াও আফিফ, সিয়াম, রাফি দেখতে পাচ্ছি আমার সাথে আরও যুক্ত হয়ে আছেন। দেখতে পাচ্ছি রিপন যুক্ত হয়ে আছেন, নিলয় যুক্ত হয়ে আছেন, রাশেদকে দেখতে পাচ্ছি আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি তামিম লালবাগ থেকে যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন বংশাল থেকে আছেন সিনাজ আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যুক্ত হয়ে আছেন, অবশ্যই শেয়ার করে দেবেন। রাবেয়া আক্তার দেখতে পাচ্ছি আছেন যুক্ত হয়ে, ভালো লাগছে শুনতে, বেশ থ্যাংক ইউ ভেরি মাচ রাবেয়া। দেখতে পাচ্ছি আমাদের সাথে শান্তা যুক্ত হয়ে আছেন মোহাম্মদপুর থেকে। এছাড়াও ইয়াসিনকে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুয়েল, তিনি বিবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি অঙ্কুর বড়ুয়া আছেন আমার সাথে যুক্ত হয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা যুক্ত হয়েছেন উত্তরা থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে মেজাবিন যুক্ত হয়ে আছেন। এছাড়াও আমাদের সাথে দেখতে পাচ্ছি সাগরিকাওকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন। সাগরিকা, আপনি জানাবেন যে আপনি কি ঘটনা পাঠিয়েছিলেন কিনা। সো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আমি আবারও জানাতে চাই, যদি আপনারাও ঘটনা পাঠাতে চান তাহলে bhoot964@gmail.com এই ঠিকানায় আপনাদেরকে ঘটনা লিখে পাঠাতে হবে। আর এছাড়া যদি আপনারা চান যে আপনারা আর যে অনেকের যেই ফেসবুক ফ্যান পেজ সেখানে যুক্ত হয়ে আপনার ঘটনা পাঠাবেন, সেক্ষেত্রে ফেসবুকের সার্চ বাটনে গিয়ে সিম্পলি লিখতে হবে RJ স্পেস ANIK উইচ ইজ RJ অনিক। সেখানে 20,000 ফলোয়ারের একটা পেজ পেয়ে যাবেন। সেখানে ফলো বাটনে ক্লিক করে অবশ্যই মেসেজ বাটনে গিয়ে আপনার যে কথা সে কথা জানিয়ে দেবেন। জানিয়ে রাখতে চাই যে ফলো বাটনে যদি আপনি ক্লিক না করে আপনার মেসেজ করেন, সেক্ষেত্রে সেই মেসেজটা কিন্তু আমার কাছে মেসেজ রিকোয়েস্টে এসে জমা হয়ে থাকবে। সো সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনার টেক্সট হয়তোবা খুঁজে পেতে সমস্যা হতে পারে। সো এই মুহূর্তে আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। বলছিলাম স্পেশাল আজকের একটা এপিসোড। সো স্পেশাল হয়ে ওঠে আসলে ঘটনার কারণে, যে সমস্ত ঘটনা আপনারা পাঠিয়েছেন। এই মুহূর্তে একটা স্পেশাল ঘটনা আপনাদের জন্য। সো ঘটনার বিপরীতে আপনারা থাকুন, জানান আপনার মন্তব্য এবং শেয়ার করে দিয়ে আপনারা অন্যান্য যেসব বন্ধুরা ভয়ঙ্কর এইসব লোমহর্ষক ঘটনা শুনতে পছন্দ করেন তাদেরকেও শোনার সুযোগ করে দেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Boot Night. হাই অনিক, আমি রাব্বি হোসেন।
নিউ ইয়র্কের টেক্সাস থেকে তোমাকে শুনছি এবং সবসময় শুনি। আজকে এই মুহূর্তে আমি যখন তোমাকে ঘটনা লিখছি তখন আমি অন্যভাবে তোমাকে শুনছিও, একই সঙ্গে তোমার রেকর্ড করা বা গেল সপ্তাহের যেই এপিসোড সেটাও শুনছি এবং তোমাকে লিখছি। যাই হোক, পুরোপুরি ঘটনায় চলে যাই। আমি জানি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সো আমি ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি। ঘটনা ঘটে যখন আমি বাংলাদেশে ছিলাম। সঙ্গত কারণে বলে রাখি, বাংলাদেশের আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যেটা বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠগুলোর একটি, এবং সেখানেই 4 বছর হলে থেকে পড়াশোনা করে পরবর্তীতে স্কলারশিপ নিয়ে আমি এই আমেরিকাতে পাড়ি জমাই, তাও বেশ অনেক বছর আগে। ঘটনায় ফিরে যাই। আমি যখনকার ঘটনার কথা বলছি তখন সাল 2000 কি 2001। তুমি জানবে নিশ্চয়ই ওই সময়ে এখনকার মতো যেই ইলেকট্রিসিটি সেইটার ব্যবস্থা ঢাকাতে তেমন ছিল না। সে কারণেই আমরা বেশ জটিল একটা সময়ের ভেতর দিয়ে পার করছিলাম। হলের জীবনযাপনগুলো ছিল খুবই সাধারণ এবং বেশ অনেক সময় লোডশেডিং থাকার কারণে প্রায় অতিষ্ঠ হয়ে আমরা ছাদে বন্ধুরা মিলে আড্ডা দিতাম। তেমনই একদিন একটা ঘটনা তোমার কাছে শেয়ার করতে চাই। আমরা যেই হলটাতে থাকতাম, সঙ্গত কারণে সেই হলের নামও তোমাকে বলছি না। সেই হলটা ছিল 5 তলা। হলের ঠিক 5 তলা ছাদের ওপরে একটা খোলা জায়গা ছিল এবং চারপাশে তখনও তেমন কোনো রেলিংয়ের ব্যবস্থা হয়নি। বিশেষ করে সেই সময়কার বিল্ডিংগুলোতে তেমন রেলিংয়ের ব্যবস্থা থাকতো না। সে যাই হোক, রাতের বেলা এমনই একটা সময় হুট করে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমরা বন্ধুরা সবাই মিলে গিটার হাতে নিয়ে ঠিক ছাদে চলে যাই। সেখানে কিছু গান বাজনা করে সময় কাটাবো বলে। সময়টা ছিল গরমের কাল। আমরা যখন ছাদে যাই তখন আমাদের বন্ধুদের সংখ্যা ছিল 8 জন, কিন্তু আস্তে আস্তে সবাই নিচে চলে যায় ঘুমোনোর জন্য। বলে রাখা ভালো, তার কিছুদিন পরেই আমাদের পরীক্ষা ছিল, তাই সেই সময়কার সবারই বেশ ব্যস্ততায় কাটছিল। প্রফ ছিল এবং পাশাপাশি বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন আমরা ছেলে পেলে একসাথে থাকার কারণে প্রত্যেকেরই টুকটাক আলাদা আলাদা কাজে সবাই চলে গেল। সর্বশেষ আমরা ছাদে ছিলাম মাত্র 3 জন। ঘটনা ঘটে মূলত আমাদের যেই বন্ধু গিটার বাজাতো ঠিক সেই বন্ধুটার সঙ্গে। সেই বন্ধুটার নাম ছিল আসাদ, এবং আসাদ খুব ছোটোবেলা থেকেই মিউজিশিয়ান হওয়ার একটা নেশায় ছিল, তাই সে খুব ভালো গিটারও বাজাতে শিখে নিয়েছিল। ছাদের ওপরে বসে আমরা তখন সাম্প্রতিক একটা খুবই জনপ্রিয় গান গাচ্ছিলাম সবাই মিলে এবং বেশ হাসি আড্ডা মজাই করছিলাম। বলে রাখা ভালো, আমি তখন পড়তাম 3rd ইয়ারে, যে আসাদ গিটার বাজাচ্ছিল সে পড়তো 2nd ইয়ারে, আর 4th ইয়ারের আমাদের একটা বড় ভাই ছিল আর তার সঙ্গে তারও একটা বন্ধু ছিল। মূলত আসাদ আমি একই সাথে এসএসসি এবং এইচএসসি দিয়েছি, কিন্তু সে 2nd টাইমার হওয়ার কারণেই সে এক ব্যাচ জুনিয়র। সে যাই হোক, ফিরে আসি আবারও সেই ঘটনায়। ঠিক রাতের বেলা ছাদের উপরে যখন আমরা একসাথে জ্যামিং করছিলাম, গান গাচ্ছিলাম, হুট করেই প্রথমে আমাদের একটা বড় ভাই বন্ধু যিনি আমাদের সাথে ছিলেন তিনি বলেন যে তোমরা কি কোনো হাসির শব্দ শুনতে পাচ্ছ? পরে আমরা খুব মন দিয়ে গান থামিয়ে ভালো করে শোনার চেষ্টা করলাম। দেখলাম যে না, হাসির শব্দ আমরা শুনতে পাচ্ছি না, তবে একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে। আমরা আবারও সেটাকে ঠিক এড়িয়ে দিয়ে গান গাইতে শুরু করলাম। আবারও সেই বড় ভাইয়ের বন্ধু আমাদেরকে থামিয়ে দিয়ে বলল যে তোমাদের একটু ভালো করে বিষয়টাকে নজর দেওয়া উচিত, তোমরা কি এখনও সেই শব্দ শুনতে পাচ্ছ না? তখন আমরা আবারও সবাই থেমে গিয়ে সেই শব্দটা শোনার জন্য চেষ্টা করলাম। এবার আমরা স্পষ্টত শুনতে পারলাম ছাদের ঠিক টাঙ্কির পাশের যেই ছোট করিডোর, সেই করিডোর দিয়ে মনে হচ্ছিল শব্দটা ভেসে আসছে। অনেক তোমাকে একটু বলে রাখতে চাই, জায়গাটা ছিল হচ্ছে ভীষণ ভীষণ নিরিবিলি। চারপাশটা প্রচণ্ড পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে ঠিক হলের মাঝে আমরা বসে, বলতে পারো একেবারে পিন ড্রপ সাইলেন্ট অনুভূতি সেই জায়গায়। মাঝে মাঝে বন্য পশু পাখির কিছুটা ডাক ঠিকই ভেসে আসছিল, কিন্তু তাই বলে এত রাতে হলের ছাদ থেকে কান্না করবে কে? অনেক আরও একটু বলে রাখতে চাই, গোঙানির শব্দটা ছিল পুরুষ মানুষের কণ্ঠের। আমরা প্রথম থেকে ভাবলাম যে হলের কেউ হয়তো বা কোনো ব্যক্তিগত কারণে কষ্টে ছাদের কোনায় বসে তার অনুভূতিতে কান্না করছে, তাই আমাদের তাদেরকে বিরক্ত করা উচিত নয়। তখন আসাদ বলল যে তাহলে নিশ্চয়ই
আমাদের গান গাওয়াও ঠিক হবে না, কারণ এই বিষয়টা তার মনের মধ্যেও প্রভাব ফেলতে পারে। তো সবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা ঠিক আছে, গান বন্ধ করে এবার আমরা নিজেরা নিজেদের কথা বলতে থাকি। অনেক ওই মুহূর্তে আমরা খেয়াল করলাম শব্দটা মনে হচ্ছে ভেসে ভেসে, আমি আবারও বলছি, ভেসে ভেসে সেই জায়গা থেকে ঠিক শূন্যের ওপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম, আমার সঙ্গে আমার সাথে যারা ছিলেন তারও স্পষ্ট শুনতে পেল যে শব্দটা মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা বাট ইম্পসিবল, কারণ আমরা ঠিক ছাদের মাঝখানে ছিলাম। কেউ যদি এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় তাহলে ছাদের মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। অনেক ঘটনার এখানেও শেষ হলে পারত। হুট করেই আমরা খুব জোরে একটা শব্দ শুনতে পেলাম, মনে হলো ছাদ থেকে কোনো কিছু একটা নিচে পড়েছে। আমরা দৌড়ে সেদিকে গেলাম এবং আমরা সবাই একই সঙ্গে শব্দটা শুনেছিলাম। নিচে গিয়ে ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম নিচে কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ পরে আমার এক বড় ভাই নিচ থেকে দৌড়ে এসে বলল, তোরা শুনেছিস কিছু? আমরা তখন না সূচক মাথা নাড়লাম। তখন বলল, আমাদের ফ্লোরের 3 তলার একটা ছেলে নাকি ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। অনেক তোমাকে একটু বলে রাখতে চাই, যে ছেলেটার কথা বলা হচ্ছিল আমরা জানতাম সে ছেলেটা পজেস্ট এই কারণেই বলছি, সে ছেলেটাকে অনেকটা সময় অনেকটা ধরে বেঁধে তার রুমের মধ্যে রেখে যাওয়া হতো এবং সে খুব উদ্ভট বিহেভ করতো। অনেকবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে সে কোনোভাবেই সুস্থ থাকতো না, বরঞ্চ হলে আসলে সে কিছুটা সুস্থ হতো। যাই হোক, আমরা সবাই দৌড়ে নিচে চলে যাই এবং নিচে গিয়ে সেই জায়গায় গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, উপুর হয়ে পড়ে আছে সে। তাড়াতাড়ি করে হলের অ্যাম্বুলেন্স রেডি করা হলো এবং তাকে সংশ্লিষ্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হলো এবং কিছুক্ষণ পরেই আমরা খবর পেলাম কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। অনেক ঘটনার এখানেও শেষ হলে পারত। আমাদের সবার মধ্যে হলের কেমন একটা ভয়, আতঙ্ক আর মন খারাপ ভয় করে বসলো। আমরা সবাই বসেছিলাম। এর মাঝখানে এই যে ঘটনা ঘটলো সেদিন রাতে, সেই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আর কোনো কথা বললাম না। একদিন চায়ের দোকানে চা খেতে খেতে আমার সে বন্ধু আসাদ সেই প্রসঙ্গ আবারও টেনে তুললো এবং বলল, মনে আছে সেদিন আমরা গঙ্গানির শব্দ শুনেছিলাম? আমি বললাম, হয়তো সে ওখানেই ছিল, আমরা বরঞ্চ ভুলে ভাবছিলাম সে সেখান থেকে গোঙাচ্ছে। আমরা যদি একটু এগিয়ে যেতাম, আমরা যদি একটুকু খুঁজতে যেতাম, তাহলে বোধহয় আমরা সেই ছেলেটার জীবন বাঁচাতে পারতাম। তখন আসাদ নিজের মনের মধ্যে একটা গুমোট ভাব নিয়ে বলল, তুই ঠিক বলেছিস, আমরা আসলে হয়তোবা ছেলেটাকে বাঁচাতে পারতাম, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। এরপরের বেশ কয়েকদিন কেটে গেল, আমরা এই বিষয় নিয়ে আর তেমন কোনো কথা বললাম না। একদিন খুবই অনবরত কারণে, ঠিক আবারও ইলেকট্রিসিটি না থাকার জন্যই আমরা আবারও ছাদে যাই এবং ছাদে গিয়ে আবারও বসে বসে গল্প করছিলাম। ওই দিন আমি, আসাদ এবং আমাদের আরও 2জন বন্ধু সেখানে উপস্থিত ছিল। অনেক বিশ্বাস করবে কিনা জানি না, দূরের একটা কোণায় আমরা দেখছিলাম ছাদের রেলিংয়ের ঠিক পাশে একটা ছেলে মাথা নিচু করে বসে আছে এবং ঠিক একই গোঙানির শব্দ। তখন রাত কয়টা হবে? আনুমানিক 11টা কিংবা 12টা। আসাদ হুট করে বলে উঠল, ব্যাপারটা কি? এত রাতে এখানে কে হবে? সেদিনকার রাতের ঘটনা আমাদের সবারই মনে ছিল, আমাদের মনে পড়ে গেল। আসাদ বলল, যাওয়ার দরকার নেই, এখান থেকে দেখতে থাক কি হয়। তখন আমরা ছাদে ছিলাম টোটাল 4 জন। আমাদের একজন বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ায় সেখান থেকে চলে যায় এবং এরপরে আমরা 3 জন সেখানে দেখতে থাকি বসে বসে যে আসলে ঘটনা কি ঘটে বা এই ছেলেটাই বা কে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম সেই ছেলেটি রেলিংয়ের ওপরে গিয়ে দাঁড়ালো। আমি আবারও বলছি, সেই গোঙানো ছেলেটি রেলিংয়ের ওপরে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোতে আমরা স্পষ্ট দেখতে পেলাম এই ছেলে আর কেউ নয়, সেই ছেলে যে কিছুদিন আগে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা স্পষ্ট দেখলাম। আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ছেলেটা লাফ দিল, নিচে কোনোই শব্দ হলো না। আমরা 3 জন একসাথে দেখেছি।
এই ঘটনার ব্যাখ্যা আমরা জানি না। এরপরেও বেশ কয়েকবার হলের বিভিন্ন জায়গায় শুনেছি যে সেই ছেলেটাকে নাকি ছাদে হাঁটতে দেখা গেছে, সেই ছেলেটাকে নাকি সেখানে মাঝে মাঝে গোঙাতে দেখা গেছে এবং সেখানে কান্নাকাটি করে আবার অনেকে নাকি সেখান থেকে ঝাঁপ দিতেও দেখেছে। আমি জানি না হলের এখন কি বর্তমান পরিস্থিতি এখনও সেটা দেখা যায় কিনা, তবে আমি শেষ যেই 2 বছর ছিলাম সেই 2 বছরে আমি বেশ অনেকবার হলের এই ঘটনা শুনেছি। তবে অবাক হলেও সত্য, সেটা হচ্ছে আমি এবং আসাদ দুজনের কেউই আর কখনো ছাদে উঠিনি। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবে। আমি জানি যে ঘটনার মধ্যে ভৌতিকতা হয়তো বা কম থাকতে পারে, তবে বিশ্বাস করো ঘটনাটা আমরা নিজের অবলম্বন করেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক দূর থেকে সবসময় ভূত নাইটের সাথে থাকি। নিশ্চয়ই ভূত নাইট দীর্ঘজীবী হবে। আর যে অনেক তোমাকে শুনতে আমার বেশ ভালোই লাগে, কাজ করতে করতে বেশ অনেকটা সময় তোমাকে শুনতে পারি। আর একটু বলে রাখতে চাই, ঠিক যেই সময় তোমরা ভূত নাইট চালু করো সেই সময় আমেরিকান টেক্সাসে আমরা কাজে ব্যস্ত থাকার দরুন তোমার ঘটনা আমি শুনতে পারি না, তাই বেশিরভাগ সময় আমাকে শুনতে হয় অফ টাইমে। তাই আমাকে অবশ্যই আমার নামটা মেনশন করবে এবং জানাবে যে আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকি, যুক্ত আছি। শুভকামনা রইল ভূত নাইটের জন্য। বেস্ট উইশেস ফর অল। থ্যাংক ইউ ভেরি মাচ যদি আমার ঘটনাটা তুমি শেয়ার করে থাকো। ধন্যবাদ রাব্বি হোসেন আপনার ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। যদি এই মুহূর্তে আপনি টিউন করে রাখেন আমাদেরকে, আর যদি সম্ভব নাও হয় আপনি যদি রেকর্ডিংও শুনতে থাকেন আমাদেরকে পরবর্তীতে আমাদের এপিসোড, তাহলে অবশ্যই আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি যে ঘটনাটি আমাদের কাছে জানিয়েছেন আপনার ঠিক নিজের সাথে ঘটে যাও সেই ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। জানাতে পারেন আসাদ এখন কোথায় আছেন, তিনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান কিনা। অবশ্যই আপনি যেভাবে মেইল করেছেন ঠিক সেই একইভাবে আপনি আবার ওদেরকে মেইল করতে পারেন। আপনারা যদি রাব্বি হোসেনের মতো মেইল করতে চান তাহলে আমাদেরকে bhoot964@gmail.com এই ঠিকানায় মেইল করতে পারেন। আমি আবার বলছি bhoot964@gmail.com এই ঠিকানায় আপনি চাইলেই কিন্তু মেইল করে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনা। সো অনেক ঘটনা জমা হয়ে রয়েছে, তবে তার আগে কিছু SMS পড়ে নিতে যাচ্ছি। দেখতে চাই এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে কে যুক্ত হয়ে আছে। Boot Night. দেখতে পাচ্ছি লিমন যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, এছাড়াও নিলয় যুক্ত হয়ে আছেন, রাশেদ কেনেডিগঞ্জ থেকে যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন দীপন, তিনি বাসাবো থেকে শুনছেন আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে জুনায়েদ যুক্ত হয়ে আছেন, এছাড়াও শ্রেষ্ঠা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, ইয়াসিন যুক্ত হয়ে আছেন আমাদের সাথে, শেয়ার করে দিয়েছেন দেখতে পাচ্ছি আমাদেরকে, শান্তা শেয়ার করে দিয়েছেন, ইয়াসিন শেয়ার করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মেজাবিন যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন জুয়েল বিবাড়িয়া থেকে, তিনি যুক্ত হয়ে আছেন। এছাড়া দেখতে পাচ্ছি নার্গিস যুক্ত হয়ে আছেন, তোমাদেরকে শুনতে বেশ ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে শুনতে ভালো লাগে নাকি ভূত নাইট শুনতে ভালো লাগে সেটা জানাবেন নিশ্চয়ই। রাবেয়া দেখতে পাচ্ছি লিখেছেন ভয় লাগছে। এছাড়া দেখতে পাচ্ছি মহসিনা যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এছাড়া দেখতে পাচ্ছি ভাইয়া আরও একটু ভয়ের ঘটনা লেখো না লিখেছেন একজন, থ্যাংক ইউ ভেরি মাচ। সৌদি আরব থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য, আপনার ভয়েস খুব সুইট একজন লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া দেখতে পাচ্ছি আরব যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এরপরে দেখতে চাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শামীম, তিনি টিকাতুলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং তিনি লিখেছেন তার খুব ঘুম পাচ্ছে তবুও তিনি শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। যাই হোক, আজকে বেশ ঘটনা আজকে আপনাদের জন্য আমার কাছে আছে যেগুলো আপনারাই পাঠিয়েছেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে ঘটনা আপনারা পাঠিয়েছেন ঠিক সেই ঘটনায়, এবং এর মাঝখানে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং জানাতে থাকুন ঠিক কোন ঘটনাগুলো শুনতে আপনাদের কাছে বেশি লোমহর্ষক মনে হচ্ছে।
ভূত নাইট। আসসালামু আলাইকুম অনেক ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি জানি আপনি ভালোর দলেই থাকেন। আজকে যে ঘটনাটা আপনাদের জন্য আমি পাঠাচ্ছি সেটা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আবারও বলছি, আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এই ঘটনার সাক্ষী আমি নিজেও। খুবই মর্মান্তিক এই ঘটনাটা আমি চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে লেখার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা ঘটে 2014 সালের দিকে। একটু বলে রাখি ভাই, 2014 সালে আমরা থাকতাম সেই সময় সিরাজগঞ্জের উল্কাপুরে, এবং এইখানেই আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা। মূলত আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্যই আসলে প্রচণ্ড সিরিয়াসভাবে পড়াশোনা করছিলাম, এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে শেষ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই আমি এবং আমার মা ঢাকা শহরে শিফট করব। তার একটা বড় কারণ ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা সেখানে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ঢাকাতেও শিফট করে যাই। কিন্তু শুরুর দিকে আমাদের থাকার কোনো জায়গা না থাকার কারণে আমার ছোট খালামণির বাড়িতে আমার মা এবং আমি উঠি। একটু জানিয়ে রাখতে চাই, আমার ছোট খালামণির বাড়িতে শুধুমাত্র আমার ছোট খালামণি, আমার খালু ভাই এবং তার পাশাপাশি আমার ছোট্ট একটা কাজিন ভাই আছে, এবং সেই মিলে আসলে ছোট ছিমছাম পরিবারেও আসলে অনেক শান্তি বিরাজমান ছিল। মূলত ঘটনা ঘটা শুরু করে আমরা যাওয়ারও বেশ কিছু মাস আগে থেকে। আমরা যাওয়ার পরে ঘটনার ব্যাপারে জানতে পারি। অনেক ভাই, একদিন রাতের বেলা খাবার দাবার খাওয়ার পরে আমার খালামণির সঙ্গে আমার আম্মুর একটা কথোপকথনের কিছুটা অংশ আমি এইভাবে শুনতে পাই। আমার ছোট খালামণি আমার আম্মুকে বলছিলেন, আপা এখন আমি কি করতে পারি? অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছে না। তখন আমার মা পাল্টাভাবে বলেন যে আমার মনে হয় পুরো ঘরটাকে বন্ধ করা প্রয়োজন, আর তারপরেও যদি দরকার পড়ে তাহলে ঠিক আমাদের এলাকাতে গিয়ে একজন খুবই নামকরা হুজুর আছেন, তার সঙ্গেও কথা বলা যেতে পারে। আমি এতটুকুই শুধুমাত্র শুনি, এরপরে আমি আর কিছুই তেমন শুনি না। তবে এতটুকু শুনেই আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু না কিছু একটা ঝামেলা এই বাড়িতে আছে। সেদিন রাতের কথা, রাতের বেলা খাবার দাবার খেয়ে আমরা সবাই ঘুমোতে গিয়েছি। আমাকে একটা আলাদা ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার মা এবং খালামণি একটা ঘরে ঘুমিয়েছেন এবং আরেকটা ঘরে ঘুমিয়েছে আমার খালু ভাই। রাতের বেলা হুট করে আমার কাছে মনে হতে থাকলো খাটের নিচে কিছু একটা অস্তিত্ব আমি টের পাচ্ছি। খাটটার একটু বর্ণনা দিতে চাই। খাটটা ছিল চৌকোনা একটা খাট। খাটের নিচে বোধহয় বেশ কিছু জিনিসপত্র স্টোর করে রাখা হয়েছিল। আমি প্রথম থেকে ভাবছিলাম হয়তো বা বড় সাইজের কোনো ইঁদুর হতে পারে সেখানে দৌড়াদৌড়ি করছে, এবং সেই কারণেই এমন শব্দ হচ্ছে। এরপরে আমার কাছে মনে হতে লাগলো কেউ একটা খাটের নিচে কথা বলছে, একেবারে খুবই মিটি মিটিভাবে ফিস ফিস করে কথা বলছে। তখনও আমার তেমন কোনো ভয় কাজ করেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন সময় প্রায় 10টা বেজে 24 মিনিট। প্রায় সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এখনও মনে হচ্ছিল যে আমার মা এবং আমার খালামণি পাশের রুমে কথা বলছে, তাই আমি বেশ একটা ভয় পাইনি। এরপরে আমার চোখ বন্ধ হয়ে যায়। অনেক ভাই, আমার ঘুম ভাঙে রাত যখন প্রায় 2:30, তখন আমি ঘুম থেকে উঠে দেখতে পাই চারপাশে সমস্ত লাইট বন্ধ করা, এবং সেই শব্দ এখনও খাটের নিচ থেকে ভেসে আসছে। এইবার আমি কিছুটা ভয় পেয়ে যাই। এতক্ষণ সাহস থাকলেও এবার মনে হচ্ছিল যে আমি এখন কি করতে পারি। আমি তখন ভালো করে বালিশটাকে সরিয়ে খাটের সঙ্গে কান লাগিয়ে নিচে শোনার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে।
আমি যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই, আমি শুনতে পেলাম খাটের নিচ থেকে একটা গোঙানির শব্দ। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরেছে এমন শব্দ। পাশে একটা ফিস ফিস শব্দ আমি শুনতে পেলাম। অনেক ভাই, আমি যদি ভুল না হই আমি স্পষ্ট শুনতে পেলাম ফিস ফিস শব্দ বলছে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। আমি আরো মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। তখনই রুমের মধ্যে রাখা একটা কৌটা অনেক জোরে ফ্লোরে পড়ে গেল। অনেক ভাই, কোনো একটা কৌটা যদি পড়ে যায় সেটা কতটা আস্তে বা জোরে পড়েছে সেটা নির্ভর করে হচ্ছে তার ওজনের উপরে ভিত্তি করে। একটা খালি কৌটা ঠিক ফ্লোরের উপরে পড়ার পরে এত জোরে শব্দ হওয়ার কথা না, মনে হচ্ছিল কেউ ঠিক ওপর থেকে ছুঁড়ে নিচের দিকে ফেলেছে। এত জোরে শব্দ হয়েছে যে ঘরের সবাই প্রায় একসঙ্গে দৌড়ে আমার রুমে চলে এসেছে। আমি আগেই ব্যাপারটা নিয়ে সন্দেহ যেটা করেছিলাম সেটাই সত্য হলো। আমার খালামণি কোনো কথাবার্তা না বলে আমাকে আমার পাশে এসে বসলেন এবং কোনো কথা না বলে আমাকে পাশের রুমটাতে নিয়ে গেল। এরপরে আমার মা এবং আমার খালামণি আলাদা একটা রুমে চলে গেল এবং আমার খালু ভাইও সেই রুমে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকলেন। আমি এবং আমার ছোট কাজিন দুজনই খাটের উপরে বসে রইলাম। আমি প্রায় হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি ব্যাপারটা কি ঘটলো। এরপরে আমি সেই রুমে যাওয়ার পরেই দেখলাম সবাই চুপ হয়ে গেল। আমি সবাইকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কাছে মনে হচ্ছিল তারা কেউ আমার ঘটনা শুনতেও চায়নি, বরঞ্চ তারা আগে থেকেই জানতো যে আমার সঙ্গে আসলে কি হয়েছে। এরপর আমি যখন সবকিছু খুলে বললাম তখন আমার খালামণি বিমর্ষ ভঙ্গিতে আমাকে বলল যে তুমি যাও, তুমি বাবুর পাশে গিয়ে বসো, আমরা আসছি। অনেক ভাই, ঘটনার এখানেও শেষ হলে পারত। আমি যখন রুমে ঢুকতে যাব তখন আমি শুনতে পাই বাবু কারো একটার সাথে কথা বলছে। আমি স্পষ্ট শুনতে পাই বাবু কারো একটার সাথে কথা বলছে। আমি আমার ছোট কাজিনটার বয়সের কথা বোধহয় বলিনি। ওর বয়স 3 বছর, সদ্য 3 বছরে পড়ল। গেল মাসে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। আমি দেয়ালের পাশে হেলান দিয়ে কান পাতার চেষ্টা করলাম। বাবু কাউকে একটা বলছে, এদিকে আসো, বসো। অনেক ভাই, আমি ভেতরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম যে ভেতরে কি হচ্ছে। ভেতরের দিকে তাকিয়ে হয়ে গেলাম। আমি দেখলাম 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মেয়ে ব্যালকনির বাইরে উকি দিয়ে তাকিয়ে আছে। বাবু ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওই 5-6 বছরের বাচ্চা মেয়েটা আমার দিকে তাকায়। কি বিভৎস দেখতে সে মেয়েটি ছিল। কুচকুচে কালো, চোখগুলো প্রচন্ড রকমের সাদা। আমি এখনো বলতে পারবো না, মুহূর্তেই মনে হলো সেটা ভ্যানিশ হয়ে গেল। অনেক ভাই, ঘটনার এখানেও শেষ হলে পারতো। আমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে কোলে নিয়ে ওই রুমের ভেতরে যাই এবং সব ঘটনা খুলে বলি। এইবারও আমার খালামণি এবং আমার খালু ভাই একেবারেই নীরব ছিলেন, যেন এমন ঘটনা তাদের জন্য নিয়মিত, স্বাভাবিক। আমি এতটা ভয় পেয়ে যাই যে বলার বাইরে। ওদিন রাতে আমরা আর কেউ ঘুমোইনি, সবাই একই রুমের মধ্যে ছিলাম। তারপরের দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই যে একজন হুজুর পুরো ঘরে কিছু একটা ছিটাচ্ছে এবং মনে হচ্ছে কোনো একটা পাতা জাতীয় কোনো কিছু একটা দিয়ে সেটা ছেটানো হচ্ছে। একটু বলে রাখা ভালো অনেক ভাই, আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে উদ্বেগ প্রকাশ করছিলাম। তার মধ্যে একটা যেমন ছিল অলৌকিক এসব বিষয়, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে আমি কখনো ভূত প্রেত বা এই জাতীয় বিষয় কখনোই বিশ্বাস করতাম না, বরঞ্চ আমার কাছে মনে হয় এই সমস্ত বিষয়গুলো একটা বড় রকমের ভণ্ডামি। কিন্তু সেদিন রাতে যেটা ঘটে গেল তারপরে আসলে আমার আর কোনো কিছুই বলার ছিল না। আমি সেই হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করলাম, কি হচ্ছে, কি হয়েছে? আমার মনে হয় হুজুর আমাকে বেশ বড় সড়ো মনে করেই আমার কাছে বললেন, এই ঘরের মধ্যে কোনো একটা কালো ছায়া আছে, আমার মনে হয় তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি খুব বুঝিয়ে বলো তোমার পরিবারকে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ঘটনার এইখানেও শেষ হলে পারত। আমি সেখানের থেকে চলে যাই, কিছুটা ফিরে আসি,
আমার খালামণিকে এসে জিজ্ঞেস করে, হুজুর কি চলে গেছে? খালামণি বলে, কিসের হুজুর? আমি যেন আকাশ থেকে বললাম, বললাম কিছুক্ষণ আগে হুজুর আমার রুমের মধ্যে এসে পানি ছেটাচ্ছিল। খালামণি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, সকাল থেকে ঘরের মধ্যে কেউই প্রবেশ করেনি, কেউই না। অনেক ভাই সেই মাসেই আমার খালামণিরা বাসা ছেড়ে দেন, যদিও শেষ রক্ষা হয়নি, কারণ বাসা ছেড়ে দেওয়ার পরে অন্য বাসায় যাওয়ার পরে আমার খালামণি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং এত বেশি অসুস্থ হয়ে যান যে মনে হয় যে তিনি বোধহয় আর পৃথিবীতে বাঁচতেই পারবেন না, তেমন একটা অবস্থা হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রায় 2 থেকে 3 বছর ট্রিটমেন্ট করার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। মূলত তার মূল ট্রিটমেন্ট ছিল হচ্ছে ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে বিভিন্ন জায়গায় দেশের বাইরে চেন্নাইতে অনেক সময় ডাক্তার দেখানোর পরেও কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে আমাদের এলাকার একজন বড় হুজুর কি যেন একটা সদকা দেওয়ার মাধ্যমে আমার খালামণিকে সুস্থ করে তোলেন। এরপরে আমি আর এমন কিছু কখনোই তাদের কাছে জিজ্ঞেস করতে পারিনি, কারণ তারা এই ব্যাপারে কখনোই কিছু জিজ্ঞেস করলে চুপই ছিলেন বেশিরভাগ সময়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পড়ে শোনাবেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে অনেক ভাইয়া ভূত নাইট এবং ভূত নাইট পরিবারের প্রতি আমার এই ঘটনা যদি সিলেক্ট করা হয় তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি চাই না আর কেউ কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হোক। আল্লাহ হাফেজ। Boot Night. আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি 17 কি 18 সালে ঘটেছিল। ঘটনাটি একটি হাসপাতালকে ঘিরে। এটি আমার মামার কাছ থেকে শোনা। যেই হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল, হাসপাতালের এমপি ছিলেন আমার মামা। সঙ্গত কারণে স্থান এবং হাসপাতালের নাম আমি বলতে চাচ্ছি না। যে হাসপাতালে নিয়ে কথা হচ্ছে সেই হাসপাতালের পেছনের দিকটায় অনেকগুলো বাড়তি স্টোর রুম ছিল। তখন মামা এবং হাসপাতালের আরও বাকি শেয়ার থাকা যেই লোকগুলো ছিল তারা সকলে মিলে পরিকল্পনা করেন, যেহেতু ওই স্টোর রুমগুলো বাড়তি ছিল তাই সেই স্টোর রুমগুলো ভেঙে ওইখানটায় কেবিন তৈরি করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে কেবিন তৈরি করা হলো। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, তবে 1 থেকে 2 সপ্তাহ পর থেকে সমস্যা শুরু হতে থাকে। ওই কেবিনগুলোর মধ্যে একদম লাস্টের যেই কেবিনটা ছিল সেই কেবিনে এর মানুষদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই কেবিনটা 1 রাতের বেশি কেউ থাকতে চাইতো না। যখন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তাদের মন্তব্য কিছুটা এই রকম ছিল। রাত্রে 2টা কি 2:30টার দিকে সেই রুমের এক পাশ থেকে অন্য পাশে একটা আবছা ছায়াকে দৌড়াতে দেখতে পাওয়া যায়। এছাড়াও ওয়াশরুমের কল নিজে থেকে অন হয়ে যাওয়া, কল নিজে থেকে অফ করে আসার পরেও আবারও পানি পড়ার শব্দ ভেসে আসা, এই সব কিছুকে মিলিয়ে সেখানে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যদিও পরবর্তীতে যখন ওয়াশরুম চেক করা হতো তখন দেখা যেত সব কিছু ঠিকই আছে। তার আরও বলে যে প্রথমে তারা এটাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও এখন প্রতিদিনই তাদের সাথে এই রকম ঘটনা ঘটতে থাকে।
এমন কয়েক পেশেন্ট এর কাছ থেকে এই মন্তব্য শোনার পরে যে কেবিনটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল সেই টেবিলটি দিয়ে আর তেমন কিছু ঘটেনি। তবে ঘটনা যদি এখানে শেষ হতো তবে হয়তো ভালোই হতো, কিন্তু তখনও সমস্যার শেষ হয়নি। ওই রুমটি তালাবদ্ধ করে দেওয়ার পর ওই রুমের পাশের রুমের মানুষজন বলে যে ঠিক একই রকম সময়ে অর্থাৎ 2টা কি 2:30টার সময় ওই রুমটা থেকে একটি মহিলার চিৎকারের শব্দ শোনা যায়। এক এক সময় এক এক রকম শব্দ শোনা যেত। মাঝে মাঝে মহিলা চিৎকার করে কান্না করত, কিছুক্ষণ উচ্চস্বরে হাসত, এমনকি ছোট বাচ্চারা ছোটাছুটি করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ শুনতে পাওয়া যেত। হাসপাতালের কর্তৃপক্ষকে এই ঘটনা জানানোর পরে তারা এতটা গুরুত্ব দেয় না। তবু কিছুদিন পরে একটি ছেলে সেখানে সেন্সলেস অবস্থায় পাওয়া যায় এবং যখন তার জ্ঞান ফেরানো হয় তখন তাকে জিজ্ঞেস করা হলে সে অত্যন্ত ভীত অবস্থায় বলে যে ওই রুমের জানালার সামনে এসে সে একটি মহিলাকে দেখতে পায় যার মুখটা পুরো বিভৎস ছিল এবং ভয়ঙ্কর দেখতে ছিল, যেন মনে হচ্ছিল মুখের চামড়া পড়ে গিয়ে একদম খসে খসে পড়ে যাচ্ছিল। সেই মহিলাটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। এই ঘটনার পর ওই ফ্লোরের সবকটি কেবিনেই তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ওই মহিলাটাই কে ছিলেন আর কেনই বা এমন ঘটনা ঘটছিল। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সাবিহা। ধন্যবাদ সাবিহা আমাদের কাছে আপনার ঘটনা পাঠানোর জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যদি সম্ভব হয় নিশ্চয়ই আপনার মামাকে নিয়ে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটা জানাতে পারেন এবং এর পরেও আসলে ওই হাসপাতালকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন অনেকেই। দেখতে পাচ্ছি রাকিব যুক্ত হয়ে আছেন আমার সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি নাদিম যুক্ত হয়ে আছেন, শ্রাবণকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছে, এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছেন মিম যুক্ত হয়ে আছেন, রিমাকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে নাদিয়া যুক্ত হয়ে গেছেন, এছাড়াও স্পর্শিয়াকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন রমজান, এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকে যুক্ত হয়ে গেছেন। সৌদি আরব থেকে দেখতে পাচ্ছি রিমন যুক্ত হয়ে গেছেন। কেমন আছেন আপনি এবং জানাবেন যে এত দূর থেকে যে আপনি শুনছেন কেমন লাগছে। এছাড়াও খিলগাঁও থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আরও একজন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে যুক্ত থাকার জন্য। একেবারে শেষ সময় চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে ভূত নাইট থেকে নিতে হবে বিদায়। তারপরে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। দেখতে পাচ্ছি লিখেছেন আরও একটা ঘটনা শুনতে চাই। সময় একেবারে শেষের দিকে, এই সময় আসলে ঘটনা আবার শোনা যাবে কিনা, তারপর আপনাদের থেকে জানতে চাই আপনারা ঘটনা শুনতে চান কিনা। আরও একটা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন নাদিম যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, ইসফিতাকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে আমরা 4 ভাই বোন মিলে একসাথে গোল হয়ে শুনছি লিখেছেন আমাদের আরও একজন লিসেনার। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও দেখতে পাচ্ছি জামাল স্টুডিওতে এসে ঘটনা পড়তে চাই। অবশ্যই আপনি পারবেন স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আপনাকে সিম্পলি আমাদেরকে SMS করে আপনার নাম্বারটা পাঠাতে হবে। আমাদের কাছে SMS করার জন্য আপনাকে মোবাইলের রাইট মেসেজ অপশনে যেতে হবে, কি লিখতে হবে SFM স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে আপনার লোকেশন, এরপরে আপনার যেই ঘটনা আপনি আমাদের কাছে লিখে পাঠাতে চান সেই ঘটনা লিখে পাঠাতে হবে, কিংবা আপনি চাইলে আপনার নাম্বারটাও লিখে দিতে পারেন, তারপর পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। আমি আবার বলছি মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখবেন SFM স্পেস দিয়ে আপনার নাম, তারপর লোকেশন, এরপর আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমি আরও একটা শুনতে চাই, আরও একটা ওয়ান্স মোর দেখতে পাচ্ছি আরেকটা বলুন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে যুক্ত থাকার জন্য যারা যুক্ত হয়ে আছেন। অনেক ঘটনার রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি আসলে আজকের যে শেষ ঘটনা সেটা আসলে শোনাচ্ছি আপনাদেরকে। তবে অনুরোধ রইল যে কোন ঘটনা শুনতে আপনাদেরকে বেশি লোমহর্ষক মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। জানাতে থাকুন দ্রুত এবং সেই সাথে চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ঘটনায়। Good night.
আদাব দাদা, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি জানি আপনি ভালোর দলে, তাই আর আলাদা করে জিজ্ঞেস করলাম না। দাদা, আমি দেবশ্রী, থাকি খিলগাঁও, এবং বলতে পারেন এখন বিবাহ সূত্রে আমাকে এখানেই থাকতে হয়। দাদা, আমি ভূত নাইট অনেক আগে থেকে শুনি, ছোটোবেলা থেকেই ভূত নাইট শুনতে শুনতে আমি বড়ই হয়েছি, কিন্তু তারপরেও আমার যেন ঘোর কাটতে চায় না। একটা ঘটনা যেটা আমার বোনের সাথে ঘটেছে, আমি বলবো করেও বলা হচ্ছিল না, তাই আজকে ভালো আপনাকে লিখেই ফেলি। দাদা, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনি আমার ঘটনা পড়ে শুনিয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। দাদা, ঘটনা ঘটে হচ্ছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। তখন 2018 কি 2019 সাল। আমার দিদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে একজনকে বিয়ে করেন। মূলত আমার দিদি যেই কলেজে পড়তো সেই কলেজেরই একটা ছেলেকে তিনি বিয়ে করেন, এবং পরবর্তীতে বাড়ি থেকে না মেনে নেওয়ার কারণেই তারা অনেক দূরে গিয়ে ঘর করতে থাকেন। দাদা, একটু বলে রাখা ভালো, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে গেল বছর, এবং ঠিক তারপরে আমার দিদি যখন ফিরে এসেছেন তার মুখ থেকেই এই ঘটনাগুলো আমরা শুনতে পাই। ঘটনার সূত্রপাত ঘটে আসলে অনেক আগে থেকে। আমি একটু স্মরণ করে রাখতে চাই, আমার দিদির সাথে যে ছেলেটার বিয়ে হয় সে একটা মুসলমান ছেলে, এবং সেই কারণেই আসলে আমার পরিবার থেকে এই বিয়েটা মেনে নিচ্ছিল না। আমার দিদির ভাষ্য মতেই এবার পুরো ঘটনা আপনাদেরকে বলছি। একদিন সকালবেলা আমার দিদিকে তার হাজব্যান্ড জানান যে তিনি একটা চাকরি পেয়েছেন, এবং সেই চাকরির কারণে তাকে নাইট ডিউটিতে থাকতে হবে, এবং চাকরিটা ছিল হাসপাতালের একটা চাকরি, এবং বলেছিল যে একটা গার্ডের চাকরি একেবারে শুরুর সময় তিনি জোগাড় করতে পেরেছেন। বলে রাখা ভালো যে আমাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল, কিন্তু আপাতভাবে সেই দিকে দিদি এবং তার হাজব্যান্ড সেইভাবে করে খুব একটা নিজেদের সংসার চালাতে ব্যর্থ হওয়ার কারণেই শেষমেশ একটা নাইট গার্ডের চাকরি তিনি নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, ছোট একটা ঘর এবং তার সাথে তাদের নতুন সংসার। ঘটনা শুরু হয় ঠিক আমার জামাইবাবুর চাকরি পাওয়ার 3 থেকে 4 দিন পরে। একদিন রাতের বেলা দিদি বাসায় একা বসেছিল, তখন রেডি হয়ে যখন জামাইবাবু বের হচ্ছিলেন, তখন দিদি যখন জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ, তখন কেন যেন মনে হচ্ছিল যে জামাইবাবু প্রচণ্ড রেগে আছে। দিদি ব্যাপারটাকে নিয়ে খুব একটা গুরুত্ব দিল না, ভাবলো যে হয়তো বা সারা রাত জেগে কাজ করতে হয় বলেই তিনি বেশ রেগে আছেন। এর পরের দিন সকালবেলা যখন দিদি জামাইবাবুকে বাসায় ঢুকতে বললেন, তখন দেখলেন যে জামাইবাবুর শরীরে কেমন ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এটা দেখেই আমার দিদি বেশ ভয় পেয়ে গেলেন যে পাছে আমার জামাইবাবুর কোনো ক্ষতি হলো না কিনা, কিন্তু তিনি বললেন যে তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এর পরের 2 দিন কেটে যাওয়ার পর একদিনের ঘটনা, আমার দিদি জামা কাপড় ধুতে গিয়ে তিনি আবিষ্কার করলেন যে আমার যে ডিউটির পোশাক আমার জামাইবাবু, সেই ডিউটির পোশাকের থেকে পানিতে রক্ত মিশে যাচ্ছে, মানে রক্তাক্ত হয়ে যাচ্ছে। বিষয়টা দেখে আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং এক পর্যায়ে আমার জামাইবাবুকে জিজ্ঞেসই করে বসে, আসলে তুমি কোথায় যাও, কি করো, তোমার শরীর থেকে বা তোমার জামা কাপড় থেকে এত রক্ত বের হয় কেন? ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে পারতো। ঘটনাটা আসলে তখন আর রক্তের বিষয় থেমে থাকলো না। একদিন রাতের বেলা আমার দিদি ঘুমিয়ে আছে, তখন তিনি দেখতে পেলেন যে রান্নাঘরের ঠিক পাশ থেকে একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটাকে একটা হ্যালুসিনেশন মনে করলেও পরবর্তীতে আমার দিদি যখন লাইট জ্বালালেন তখন দেখলেন যে তখনও ঠায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে, এবং তার পুরো শরীর জুড়ে মনে হচ্ছে কেউ কেটে ফেলেছে, মনে হচ্ছে যে কেউ কেটে সেলাই করে দিয়েছে। তখন আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি একটা চিৎকার করেন। বস্তি ঘর হওয়ার কারণে চারপাশ থেকে আরও 2-4 জন তখন সেখানে দৌড়ে আসেন। দরজায় ধাক্কা দেওয়ার পরে দিদি দরজা খুলে দেন, এবং সেখানে তিনি সেন্সলেস হয়ে যান। এরপরে দিদির যখন সেন্স ফেলে তিনি সব কিছু খুলে বলেন, এবং সবাই বলেন এটা তোমার মনের ভুল, বরঞ্চ একা রাতে থাকার কারণেই এমনটা বেশি হচ্ছে, তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো, ঘরের সমস্ত আলো জ্বালিয়ে তারপরে ঘুমোতে পারো।
ঘটনার এখানেও শেষ হলে পারত। এরপরে একদিন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দিদি খেয়াল করলেন যে তার খাটের ওপর একটা মহিলা শুয়ে আছে এবং সেই মহিলার শরীরও ঠিক এবড়ো থেবড়োভাবে কাটা। একটু অনেক দাদা বলে রাখি যে এই রকম ঘটনা ঘটার কোনোই কারণ নেই, আর আমার দিদির সাথে এরকম ঘটনা কখনো আগে ঘটতো না। তখন আমার দিদি তখন একটা চিৎকার করেন এবং সেখানেও তিনি সেন্সলেস হন। পরবর্তীতে আবারও তার সেন্স ফেরানো হয় এবং তখন আমার জামাইবাবু সেখানে উপস্থিত ছিলেন। পরে আমার জামাইবাবু তার থেকে তার আগের দিনের ঘটনা এবং সেই দিনকার ঘটনা শোনার পরে তিনি প্রায় তাজ্জব বলে যান। তিনি কিছুক্ষণ থ মেরে একটা পাশে বসে থাকেন। আমার দিদি কিছুটা সুস্থ হওয়ার পরে যখন তাকে জিজ্ঞেস করলো তুমি এরকম থ মেরে বসে আছো কেন, তখন জামাইবাবু কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যান। আমার দিদির কাছে পুরো বিষয়টা বেশ রহস্যজনক মনে হচ্ছিল। একটু বলে রাখা ভালো যে হাসপাতালে আমার জামাইবাবু চাকরি পেয়েছিলেন, সেই একই হাসপাতালে চাকরি করত, এলাকার আরও 2-1 জন সেখানেই থাকতো। তাই আমার দিদি একদিন দুপুরবেলা তাদের সঙ্গে দেখা করলেন এবং বললেন যে ঠিক আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার পরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, আপনারা কি বলবেন যে সেখানে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে সে পড়েছে কিনা। এই কথা শোনার পরে সেই লোক বলল যে আমরা খোঁজ খবর নিয়ে জানাতে পারবো, তার আগে তো আমরা জানাতে পারবো না। 2 দিন পরে আরও একদিন একটা ঘটনা ঘটে বসে। সন্ধ্যের সময় ঠিক ঘরের মধ্যে আরতি দেওয়ার পরে আমার দিদি কিছুক্ষণ তাকিয়েছিলেন জানালা দিয়ে বাইরে। হুট করে মনে হচ্ছিল যে আমার জামাইবাবু ঘরের ভেতরে ঢুকছেন। তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন। দরজা খুলে দেখতে পেলেন একটা কাক ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনো দিকেই যাচ্ছে না। মূলত কাক মানুষের অস্তিত্ব পেলে উড়ে যায় বা ভয় পেয়ে চলে যায়, কিন্তু সেই কাকটা ঠায় দাঁড়িয়েছিল। আমি এখনও বলছি, আমার দিদি আমাকে নিজে বলেছেন স্পষ্টত তিনি দেখলেন কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকতে চাচ্ছে। দিদি পাশ কেটে যাওয়ার পরে কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকলো। এরপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গিয়ে এক প্রকারের অদৃশ্য হয়ে গেল। ঘটনার এখানেও শেষ হলে পারত। আমার দিদি এটা দেখার পরে যখন আবারও দরজার কাছে আসলেন, তখন তিনি দেখতে পেলেন দরজার পাশে একটা লাশ শোয়ানো। অনেক ভাই, বিছানার চাদর দিয়ে মুড়িয়ে যদি কাউকে রেখে দেওয়া হয় একটা মানুষের অবয়ব, ঠিক তেমন। আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন এবং ওই মুহূর্তেই ওই যার কাছে তিনি খোঁজ খবর লাগাতে বলেছিলেন তার সঙ্গে আমার দিদির দেখা হয়ে যায় এবং তিনি যে তথ্য দেন সেই তথ্য শোনার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। তিনি শুনলেন আমার জামাইবাবু ডোমের চাকরি নিয়েছেন এবং তিনি প্রতিদিন রাতের বেলা লাশ কাটাকাটি করেন। আমার দিদি এমনিতেই প্রচণ্ড ভয় বা ভীত প্রকৃতির মানুষ। তিনি এটা শুনে কোনোভাবেই বিশ্বাস করতে চাইলেন না। পরবর্তীতে সেই লোক আমার দিদিকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে সে হাসপাতালে পৌঁছানোর পর আমার দিদি দেখতে পেলেন ঠিক ডোম ঘরের বাইরে, দরজার বাইরে যে লাশটাকে পড়ে থাকতে দেখা গেছে তেমনই একটা লাশ ভ্যানের ওপরে শোয়ানো। সে একই চাদর মোড়ানো, একইভাবে রাখা। অনেকবার ঘটনার শেষ এখানে ঘটলে পারত। তার মানেই হচ্ছে এতদিন পর্যন্ত আমার দিদি যা দেখতেন তারা আর কেউ ছিলেন না। আমার জামাইবাবু যে সমস্ত লাশদেরকে কাটাছেঁড়া করত, সেই সমস্ত লাশের প্রেতাত্মাদেরকেই আমার দিদি ঘরের মধ্যে ঘুরে বেড়াতে দেখতেন। কিন্তু এইটা তো একেবারে অসম্ভব বিষয়, কারণ আমার দিদি জানতেনই না যে আমার জামাইবাবু কী কাজ করেন। আমার তখন মনে হয়েছিল যে আমার জামাইবাবু এটা বুঝতে পেরেছিলেন, যদিও জামাইবাবু কখনোই সেটা স্বীকার করেননি। এরপরে আমার জামাইবাবুর সঙ্গে আমার দিদির প্রচণ্ড কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে আমার জামাইবাবু কথা দেন যে তিনি এই চাকরি ছেড়ে দেবেন, তবে মাসটা শেষ হতে না দিলে তিনি তার বেতন পাবেন না এবং এতে করে তিনি ঘর বাড়ি চালাতে পারবেন না, এই ব্যাপারেও তিনি বলেন। তখন আমার দিদি এক প্রকারের বাধ্য হয়ে বিষয়গুলো মেনে নেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন উদ্ভট ঘটনা ঘটতে শুরু করে দেয় আমাদের দিদির ঘরের মধ্যে। যেমন রাতের বেলা ঠিক রান্নাঘর থেকে মনে হচ্ছিল কেউ চিৎকার চেঁচামেচি করছে, মনে হচ্ছে কেউ কাউকে কাটছে এবং সে চিৎকার চেঁচামেচি করছে। একবার ঠিক বাথরুমে গোসল করার সময় আমার দিদি শুনতে পান যে কোনো একটা কিশোরী মেয়ে বলছে যে আমাকে ছেড়ে দিতে বল, আমাকে দিয়ে আস, আমাকে পুড়িয়ে দিস নে। আমি তখন আসলে প্রচণ্ড ভয় পাই দিদির থেকে সব ঘটনা শুনে। আমি জানি না দিদি তখন কিভাবে এই সব কিছু আসলে মেনে নেয়।
যাই হোক, দেখতে দেখতে মাস পার হয়ে যায় এবং আমার জামাইবাবু সেই চাকরি ছেড়েও দেন। কিন্তু কেন যেন আমার জামাইবাবুর ভিতর একটা উদ্ভট অবাক করার পরিবর্তন চলে আসে। আমার জামাইবাবু কখনো কোনো মাদক দ্রব্য গ্রহণ করতেন না, কিন্তু এরপর থেকে তিনি ভয়ানক মাদকাসক্ত হয়ে যান এবং বলা যায় জীবনের বেশ কিছুটা অংশ জুড়েই তার ছিল নির্বাক অবস্থা। তিনি সারাদিন মাদক সেবন করতেন এবং সেখান থেকেই তার আস্তে আস্তে শরীর, অর্থনৈতিক অবস্থা ভাঙতে শুরু করে। শেষমেশ গেল বছর আমার দিদির সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। তবে একটু বলে রাখা ভালো যে এখন আমার দিদি আবারও আমাদের কাছে ফিরে এসেছেন, তিনি আমাদের সঙ্গেই থাকেন। তবে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ মেলাতে পারেনি। আমার দিদি থেকে একটা ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে আমার জামাইবাবুর সঙ্গেও এরকম বেশ কিছু উদ্ভট ঘটনা ঘটতো। একদিন নাকি তিনি রাতের বেলা প্রচণ্ড পরিমাণে কান্না করছিলেন ফ্লোরে বসে বসে, এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কান্না করছেন কেন। তখন তিনি বলছিলেন যে তিনি নিজের হাতে অনেক লাশ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তার জন্য তার অপরাধ বোধ হয়। এখনও নাকি তাকে স্বপ্নে বিভিন্ন লাশ এসে তার কাছে তাকে অপরাধ বোধ জাগ্রত করে দিয়ে যায়। তার প্রচণ্ড পরিমাণে বিষয়গুলো নিয়ে খারাপ লাগা কাজ করে। যাই হোক, সে 1 মাসের একটা চাকরি তাদের জীবনে, আমার এবং আমার দিদির জীবনে অনেক বড় পরিবর্তন ফেলে যায়। মূলত বলতে পারেন এরপর থেকেই আসলে এই সম্পর্কের মধ্যে একটা ছেদ দেখা শুরু করা যায়। অনেক দাদা যদি ভালো লাগে ঘটনা পড়ে শোনাবেন আমার দিদি, আমি চেষ্টা করব দিদিকে নিয়ে অবশ্যই আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা যদি শেয়ার করা যায়। আমার জামাইবাবু এখনও বেঁচে আছেন, তবে বলতে পারছি না যে তিনি কতদিন বেঁচে থাকবেন, কারণ অতিরিক্ত মাদক সেবনের কারণে এখন তার অবস্থা বেশ শোচনীয়। দাদা ভালো থাকবেন। আদাব আপনাকে। ভূত নাইট দীর্ঘজীবী হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আমার দিদির জন্য দোয়া করবেন এবং পারলে যারা প্রতিদিন অপঘাতে মারা যাচ্ছে তাদের আত্মার জন্য দোয়া করবেন, কারণ তাদের আত্মারাও প্রেতাত্মা হয়ে কোথাও না কোথাও কষ্ট পেতে থাকে। অন্তত আমি এই ঘটনা শোনার পরে আমার কাছে তাই মনে হয়েছে।